তো আজকে যে টপিকটা নিয়ে ফার্স্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের তাপের ঘটনাসমূহ। তাহলে এই যে তাপের ঘটনাসমূহ যে টপিকটা রয়েছে, এই টপিকটা ফার্স্টে আমরা কি করব, টপিকটা সম্পর্কে জানবো। তারপর যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। এবং হচ্ছে ভিডিওতে কি থাকবে আরো, যে এই যে তাপ কোশ্চেন গুলো রয়েছে কোন কোশ্চেন গুলো এক্সামে আসতে পারে এবং হচ্ছে যে কোন টপিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের যে তাপ রয়েছে সেই তাপটা কি আগে ফার্স্টে জানতে হবে। অ্যাকচুয়ালি তাপ যেটা রয়েছে, তাপ হচ্ছে আমাদের একটা শক্তির রূপ। তাহলে তাপ যদি শক্তির রূপ হয় তাহলে আমরা তাপ কি হচ্ছে, একটা শক্তি থেকে আর একটা শক্তিতে যখন রূপান্তরিত হচ্ছে তখন তাপ সৃষ্টি হয়, আবার তাপ শোষিত হয়। এবার আমাদের প্রধান যে আমাদের এই সৌরমণ্ডলের তাপ শক্তির উৎসকে রয়েছে আমাদের সূর্য রয়েছে। সূর্য থেকে আমরা কি পাচ্ছি, আলো পাচ্ছি এবং হচ্ছে তাপকেও পাচ্ছি। তাপ এসে আমাদের অ্যাকচুয়ালি কি কাজে লাগছে, তাপ এসে আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে এবং বায়ুমণ্ডলের একটা সাধারণ তাপমাত্রা বজায় রাখছে। এবং রাত্রের দিকে যখন সূর্যের আলো থাকছে না তখন কি হচ্ছে, বায়ুমণ্ডল থেকে তাপ নির্গত হয়ে বায়ুমণ্ডলকে ঠান্ডা রাখছে। তাপ আমাদের উষ্ণতার পরিবর্তন করছে। মেনলি কি হচ্ছে, সাধারণত যদি কোনো বস্তু তাপ গ্রহণ করে সেক্ষেত্রে কি হচ্ছে, সেই বস্তুটার উষ্ণতা পরিবর্তন হচ্ছে সাধারণভাবে। কিছু কিছু ক্ষেত্রে কি হয়, তাপ গ্রহণ করার ফলে কোনো বস্তুর কি হয়, অবস্থারও পরিবর্তন ঘটে। কেমন, যখন হচ্ছে যে কোনো জলকে আমরা গরম করি তখন একটা টেম্পারেচারের পর, একটা তাপমাত্রার পর কি হয়, জলটা বাষ্প হতে শুরু করে। তাহলে জলটা আগে কি ছিল, তরল ছিল, তরল থেকে কি হলো, আমাদের বাষ্পতে পরিণত হয়ে গেল। তাহলে জলটা কি হচ্ছে, এক অবস্থা থেকে আর এক অবস্থায় পরিণত হচ্ছে। একইভাবে যদি জলকে আমরা যদি কঠিনে পরিণত করি, মানে বরফে যদি পরিণত করি, সেক্ষেত্রে কি করতে হয়, জলটাকে আমাদের ঠান্ডা করতে হয়, মানে আমরা ফ্রিজে রাখি। জলটাকে যখন ফ্রিজে রাখি বা ঠান্ডা করি সেক্ষেত্রে কি হচ্ছে, জলটা জল থেকে তরল থেকে কি হচ্ছে, কঠিনে রূপান্তর হচ্ছে। মানে যখন রূপান্তর হচ্ছে তখন সে কি করছে, তাপটাকে বর্জন করছে। মানে জল যখন বাষ্পে পরিণত হচ্ছে তখন তাপ গ্রহণ করছে, এবং যখন হচ্ছে গিয়ে বরফে পরিণত হচ্ছে তখন কি হচ্ছে, তাপ বর্জন করছে। তার মানে কি হচ্ছে, আমাদের কোনো বস্তু যখন তাপ গ্রহণ করছে তার মধ্যে একবার কি হচ্ছে, উষ্ণতার পরিবর্তন হচ্ছে, আর 2 নম্বর কি হচ্ছে, তার অবস্থার পরিবর্তন হচ্ছে। এবার আমাদের কত রকমের বস্তু রয়েছে, সেটা হচ্ছে 3 রকমের মেনলি আমাদের বস্তু রয়েছে। একটা হচ্ছে কঠিন বস্তু, একটা হচ্ছে তরল বস্তু, আর একটা হচ্ছে গ্যাসীয় বস্তু। তারপরে আমাদের 3 রকমের যে বস্তু রয়েছে, কঠিন, তরল এবং গ্যাস, এই 3 রকম বস্তুরই কি হচ্ছে, তাপ গ্রহণ এবং হচ্ছে তাপ বর্জন দুটো ক্ষমতায় রয়েছে। এবার আমরা যদি কঠিন, তরল এবং গ্যাস এই 3 রকমের বস্তুকে যদি তুলনা করি সেক্ষেত্রে কি হবে, আমাদের যে কঠিন বস্তু রয়েছে, কঠিন বস্তু কি থাকবে, একটা দৈর্ঘ্য থাকবে, একটা প্রস্থ থাকবে, একটা উচ্চতা থাকবে। মানে কঠিন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটেই থাকবে। গ্যাসের ক্ষেত্রে কি আমরা দেখবো, গ্যাসের কোনো হচ্ছে গিয়ে আকার বা আকৃতি নেই। গ্যাসকে আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রেরই কি হবে, সে আয়তনটাকে ধারণ করবে। তার মানে গ্যাসের কোনো দৈর্ঘ্য নেই, গ্যাসের কোনো ক্ষেত্রফলও নেই, গ্যাসের কি রয়েছে, শুধুমাত্র আয়তন। আর আমরা যদি তরলকে দেখি, তরলের ক্ষেত্রে কি হচ্ছে, তরলের ক্ষেত্রে আমরা যদি দেখি, তরলে দেখবো আমরা তরলকে যে পাত্রে রাখবো তরল হচ্ছে গিয়ে সেই পাত্রেরই আকার বা আকৃতি ধারণ করবে। তার মানে তরলেরও কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, সেই জন্য যে পাত্রে রাখি সেই পাত্রের আকারটাকে সে ধারণ করে। তার মানে তরলের কোনো দৈর্ঘ্য নেই, তরলের কোনো ক্ষেত্রফল নেই, তরলের কি রয়েছে, শুধুমাত্র আয়তন রয়েছে। তাহলে আমাদের এখানে মেন যেটা করবো সেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ। তাপের ঘটনাসমূহ বলতে কেমন বোঝায়, মানে তাপ যখন কোনো বস্তু গ্রহণ করছে তখন তার আকার বা আকৃতি বা আয়তন এবং হচ্ছে তার ক্ষেত্রফলে কি পরিবর্তন হচ্ছে। তাহলে আমি বললাম প্রথমেই যে আমাদের 3 রকমের বস্তু রয়েছে, একটা কঠিন, একটা তরল, একটা হলো গ্যাস। এবার কঠিন, তরল, গ্যাস তিনটে যে আলাদা আলাদা রকমের বস্তু রয়েছে, তিনটে বস্তুই গ্যাস তাপ গ্রহণ করছে এবং হচ্ছে কি তাপ বর্জন করছে। যখন তারা তাপ গ্রহণ করছে তখন একমাত্র কঠিন বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল এবং আয়তন এইগুলোর পরিবর্তন ঘটছে। কিন্তু যখন গ্যাস বা তরল তাপ গ্রহণ বা বর্জন করছে তখন কি হচ্ছে, তার কেবলমাত্র আয়তনে পরিবর্তন হচ্ছে। এখানে যখন আমি এখানে পরে যখন আলোচনা করব তখন হচ্ছে গিয়ে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই 3টে গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে যখন কঠিন বস্তু নেব, কঠিন বস্তু কেমন, যেরকম হচ্ছে একটা লোহার রড নিতে পারো বা একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের রড নিতে পারো, অ্যালুমিনিয়ামের পাত নিতে পারো, সেগুলো হচ্ছে কঠিন বস্তু। লিকুইড মানে কোনগুলো তরল, কোনগুলো হচ্ছে দুধ হতে পারে, জল হতে পারে।
গ্যাস হচ্ছে কোনগুলো, নাইট্রোজেন হতে পারে, কার্বন ডাই অক্সাইড হতে পারে, অক্সিজেন হতে পারে। এই তিনটে আলাদা আলাদা আমাদের স্টেট রয়েছে। তাহলে এই যে তিনটে আলাদা আলাদা, যখন কঠিন বস্তু নিচ্ছি মানে লোহার কোন রড বা হচ্ছে অ্যালুমিনিয়াম কোনো শিট নিচ্ছি, সেক্ষেত্রে আমরা কি দেখবো, সেটা যখন তাপ গ্রহণ বা বর্জন করবে সেক্ষেত্রে তার দৈর্ঘ্য এবং হচ্ছে গিয়ে ক্ষেত্রফল বা হচ্ছে গিয়ে সারফেস এরিয়া এবং হচ্ছে আয়তন, এই তিনটে পরিবর্তন হচ্ছে। কিন্তু যখন গ্যাস বা তরল দেখবো সেক্ষেত্রে আমরা কি দেখবো, তার কেবলমাত্র আয়তনের পরিবর্তন হচ্ছে। এবার যদি আমরা প্রসারণ গুণাঙ্ক দেখি সেক্ষেত্রে একমাত্র সলিড মানে হচ্ছে যেটা হচ্ছে যে লোহা বা অ্যালুমিনিয়াম রয়েছে সেইটারই কেবলমাত্র দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক রয়েছে। কিন্তু আমরা যদি গ্যাস এবং তরলের দেখি সেক্ষেত্রে শুধু আমরা কি পাবো, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, যদি কোশ্চেন দেয় এরকম যে গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত, সেক্ষেত্রে গ্যাসের কোনো কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নেই। তাহলে কোশ্চেনে যদি দেয়া থাকে এরকম ভাবে গ্যাস এবং তরলের শুধুমাত্র কোন প্রসারণ গুণাঙ্ক রয়েছে, সেক্ষেত্রে গ্যাস এবং তরল এই দুটোরই শুধুমাত্র কি হবে, আয়তন প্রসারণ গুণাঙ্কের মান আমরা বার করতে পারবো বা আয়তন গুণাঙ্কের মান আমাদের আছে। কিন্তু যদি কঠিনের ক্ষেত্রে বলে, কঠিনের ক্ষেত্রে কিন্তু উত্তর হবে যে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক রয়েছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক রয়েছে এবং হচ্ছে যে আয়তন প্রসারণ গুণাঙ্ক রয়েছে। দৈর্ঘ্যে যেটা কঠিন রয়েছে, কঠিনের তিনটে প্রসারণ গুণাঙ্কই রয়েছে। এবার আমরা তাপের যে ঘটনাগুলো রয়েছে, সেই তাপের ঘটনাগুলো আমরা কোথায় দেখতে পাবো, মানে কখনো দেখবে দুধ যখন গরম করা হয় সেক্ষেত্রে দুধকে কি করা হয়, একটা পাত্রে নেওয়া হয়। দুধকে তো আগুনের উপরে রেখে আমরা গরম করতে পারবো না, সেক্ষেত্রে কি হবে, আগুনটাই নিভে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, দুধটাকে প্রথমে একটা পাত্রে নিতে হবে, পাত্রে নিয়ে তারপর সেটাকে আমরা আগুনের উপরে রাখবো। যখন রাখবো, দুধটা যখন গরম হতে থাকবে, কিছু সময় পরে দেখবে দুধটা উপরের দিকে আস্তে আস্তে বাড়তে থাকে, মানে কি হচ্ছে, এক্সপান্ড করছে, মানে তার ভলিউম বা আয়তনটা আস্তে আস্তে বাড়ছে। তার মানে কি হচ্ছে, যখন ধরো আমাদের রুম টেম্পারেচার বা আমাদের যে পরিবেশের তাপমাত্রা রয়েছে, সেই অবস্থায় দুধের যে আয়তন ছিল, যখন আমরা উনুনের ওপর বসাচ্ছি সেক্ষেত্রে কি হচ্ছে, সে বাইরে থেকে তাপ গ্রহণ করার ফলে সে আর কি হচ্ছে, আয়তনের পরিবর্তন হচ্ছে এবং সে কি হচ্ছে, আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এটা হচ্ছে একটা তাপ গ্রহণের ঘটনা সমূহ। আর আমরা কি দেখতে পারি, যখন কোনো মানে কৌটোর মধ্যে উপরে যে ঢাকনা রয়েছে, সেই ঢাকনাটা যদি লোহার বা অ্যালুমিনিয়ামের কোনো শীট দিয়ে তৈরি হয়, সেক্ষেত্রে সেটা যখন খোলে না, তখন আমরা কি করি, বাইরে থেকে তাপ দিই, মানে বাইরে থেকে কোনো লাইটার বা কোনো এক্সটার্নাল কোনো সোর্স থেকে আমরা কি করি, তাপ দিই। তাপ দেওয়ার পর কি হয়, আমরা যখন সেটাকে ঘোরাই সেটা কি হয়, খুলে যায়। কারণ কি হয়, যখন সেই অ্যালুমিনিয়ামের ঢাকনাটা বা লোহার ঢাকনাটা বাইরে থেকে তাপ গ্রহণ করছে, তখন তার কি হচ্ছে, মধ্যে উষ্ণতার পরিবর্তন হচ্ছে এবং সেই উষ্ণতা পরিবর্তনের জন্য কি হচ্ছে, তার যে ক্ষেত্রফল রয়েছে বা তার ক্ষেত্র যে রয়েছে, তার ক্ষেত্র যে পরিবর্তন করছে, মানে আগে যে মান ছিল সেই মানের থেকে বেড়ে যাচ্ছে তাপ গ্রহণ করার ফলে। বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে, তখন সেটা ইজিলি খুলে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মেন হচ্ছে গিয়ে তাপের ঘটনা সমূহ। এবার আমরা যে তাপ রয়েছে, তাহলে তাপটারও একটা একক থাকবে এবং উষ্ণতা যে রয়েছে সেই উষ্ণতারও কি হবে, একটা একক থাকবে। তাহলে এবং তাপ এবং উষ্ণতা দুটো হলো আলাদা আলাদা বস্তু হচ্ছে, মানে তাপ যখন কোনো বস্তু গ্রহণ করছে তখনই তার একমাত্র উষ্ণতার পরিবর্তন হচ্ছে। এবার দুটোকে আমরা মাপার জন্য দুটো আলাদা আলাদা আমরা স্কেল ব্যবহার করে থাকি এবং দুটো আলাদা আলাদা আমাদের সিস্টেম রয়েছে, একটা হচ্ছে সিজিএস এবং আরেকটা হচ্ছে এসআই। দুটো আলাদা আলাদা একক রয়েছে, সেই দুটো আলাদা আলাদা এককে তাপকে আমরা কোন একক দিয়ে মাপবো এবং উষ্ণতাকে আমরা কোন একক দিয়ে মাপবো, এই দুটোকে জানতে হবে। কারণ আমরা যখন মাত্রা এবং একক বিভিন্ন হচ্ছে গিয়ে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এগুলো বা হচ্ছে গিয়ে তাপের যে পরিবাহিতাঙ্ক রয়েছে সেগুলোর একক এবং মাত্রা যখন আমরা বার করব, সেক্ষেত্রে কিন্তু এই তাপ এবং উষ্ণতার এককগুলো আমাদের জানতে হবে, নাহলে কিন্তু আমরা সেইগুলোকে কোন রকম ভাবে বার করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা তাপের কি হচ্ছে, তাপের একটা একক রয়েছে আর একটা কি রয়েছে, উষ্ণতার একক রয়েছে। তাপের একক একটা হচ্ছে সিজিএস এ রয়েছে আর একটা হচ্ছে এসআই এ রয়েছে। সিজিএস এ কি হচ্ছে, সিজিএস এ তাপের একক সবসময় কি হয়, ক্যালোরি দিয়ে আমরা মেজার করে থাকি, মানে ক্যালোরি দিয়ে আমরা মেপে থাকি। তাহলে তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি আর এসআই একক কি হচ্ছে, এসআই একক হলো জুল। এবার নিচেই দেখো একটা আমি সি লিখে রেখেছি, এটা হচ্ছে কি জে লিখে রেখেছি। তাহলে ক্যালোরিকে আমরা কি করি, সিএ এলও আর আই লিখি ইংরেজিতে। সেই ক্যালোরির এই যে সি রয়েছে, সি থেকে হচ্ছে কি আমাদের এই টার্মটা চলে এসেছে সি। আর এখানে যে জুল রয়েছে এসআই, সেই জুলটাকে আমরা কি লিখি ইংরেজিতে, জেও ইউ এল ই। তাহলে এখানে যে জে রয়েছে সেই জে থেকে কি হচ্ছে, আমাদের এই জে টার্মটা চলে এসেছে। মানে আমরা শর্ট ফর্মে
আমরা তাপকে সিজিএস একককে আমরা সি দিয়ে ইন্ডিকেট করি, আর এসআই কি করি আমরা জে দিয়ে ইন্ডিকেট করি। মানে এটা যখন আমরা একক বার করব তখন হচ্ছে যে আমরা এই সিটা এবং জেটা পাবো। সেই জন্য এখানে কি হয়েছে, আমি সি এবং জি দিয়ে এটাকে দেখিয়েছি। তাহলে তাপের সিজিএস একক হলো ক্যালোরি আর এসআই একক হলো জুল। এবার আসি উষ্ণতা। উষ্ণতার ক্ষেত্রে কি হচ্ছে, আমার সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড অথবা ডিগ্রি ফারেনহাইট। মানে আমরা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে কনভার্ট করতে পারি বা ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে আমরা কনভার্ট করতেই পারি। তাহলে উষ্ণতার সিজিএস একক হলো ডিগ্রি সেন্টিগ্রেড অথবা ফারেনহাইট, আর এসআই একক হলো কেলভিন। আমাদের কোনো রকম ভাবে ফারেনহাইটটা কিন্তু এসআই একক নয় উষ্ণতা। উষ্ণতা এসআই একক সর্বদা হচ্ছে কেলভিন, এবং সেটাকে হচ্ছে আমরা কে দিয়ে ডিনোট করি। আর উষ্ণতার হচ্ছে সিজিএস একক হলো ডিগ্রি সেন্টিগ্রেড অথবা ডিগ্রি ফারেনহাইট, যেটা হচ্ছে ডিগ্রি সি, ডিগ্রি ফারেনহাইট এই দিয়ে ইন্ডিকেট করি। মানে এই যে টার্ম গুলো এসছে এগুলো সব ইংরেজি লেখার টার্ম থেকে আমরা শর্ট টার্মে বোঝার জন্য এগুলোকে নিয়ে এসেছি। এবার আমার যে তাপের যে ক্যালোরি এবং জুল রয়েছে, এই ক্যালোরি এবং জুলকে আমরা কি করতে পারি, কনভার্ট করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের 1 ক্যালোরি সমান সমান হয় 4.184 জুল। সেই 4.184 এখানে যদি 8 আছে, সেই 8টা এখানে 1 + 1 হয়ে কি হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। সেই জন্য সেটা আমরা নিয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, 4.2 জুল। তাহলে সবসময় মনে রাখবে যে আমাদের 1 ক্যালোরি মানে কি হয়, 4.2 জুল। তাহলে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে আমাদের তাপের এসআই এককটি কি হবে। তাহলে এই যদি এমসিকিউ দেয় যে তাপের এসআই একক কি হবে, সেটা হবে আমাদের জুল হবে। বা যদি সিজিএস একক দেয় সেক্ষেত্রে কি হবে, ক্যালোরি হবে। এবং যদি বলে যে 1 ক্যালোরি সমান কত জুল, সেক্ষেত্রে আমরা বলবো 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। তাহলে এখান থেকে আমরা দুটো কোশ্চেন পেলাম। এবার আমরা কি করব, আমাদের যে তাপ রয়েছে তাপের ঘটনা সমূহ দিয়ে আমরা কিছু জিনিস দেখব। তার মধ্যে একটা হচ্ছে দ্বিধাতব পাত। দ্বিধাতব পাতটা কি, দ্বিধাতব, এখানে কি হচ্ছে ডি মানে দুটো, ডি মানে কি হচ্ছে দুটো, তারপর কি আছে ধাতব, ধাতব মানে ধাতব বস্তু দিয়ে তৈরি। তাহলে দ্বিধাতব পাত মানে কি হচ্ছে আমাদের দুটো ধাতব বস্তু দিয়ে তৈরি। এবার এখানে দেখো আমি 3 রকমের এখানে ছবি দেখিয়েছি, এবং এদিকে একটা কি করেছি, আমি একটা থার্মোমিটার বা টেম্পারেচারের স্কেল এখানে হচ্ছে কি আমি ড্র করেছি। এখানে অ্যাকচুয়ালি দ্বিধাতব পাতটা আমরা কেন তৈরি করলাম সেটা জানতে হবে। দ্বিধাতব পাতটাকে আমরা তৈরি করেছি আমাদের কিছু কাজে লাগানোর জন্য, নাহলে তো আমাদের কোনো প্রয়োজন নেই। কারণ এই পাতটা তৈরি করে যদি আমাদের কোনো কাজেই না লাগে, মানে আমাদের তাপের ঘটনা সমূহ হিসেবে যদি এটাকে কাজে না লাগাতে পারি, সেক্ষেত্রে আমাদের তৈরি করে কোনো লাভ নেই। তাহলে এরও কিছু কি হচ্ছে আমাদের ব্যবহারিক যোগ্য রয়েছে, মানে অ্যাপ্লিকেশন কিছু রয়েছে। সেই অ্যাপ্লিকেশন কি রয়েছে সেগুলো আমরা পরে আসছি। ফার্স্টে আমাদের প্রথমে জানতে হবে যে দ্বিধাতব পাতটা কিভাবে তৈরি হয় এবং সেটা কিভাবে কাজ করে। এই দ্বিধাতব পাত আমরা কি করেছি, এখানে লোহা এবং তামা দিয়ে তৈরি করেছি। মানে যখন এই লোহার দণ্ড আর তামার দণ্ড দুটোর কি হচ্ছে, যে দৈর্ঘ্য রয়েছে, দুটোর দৈর্ঘ্য দেখো, এইটা হচ্ছে সাধারণ অবস্থায়, এটা হচ্ছে তাপ গ্রহণের পরে। এটা ফার্স্ট যদি দেখো, এটা হচ্ছে সাধারণ অবস্থায়, মানে এই ঘরের তাপমাত্রায়। ঘরের তাপমাত্রা আমরা কত, 25 ডিগ্রি রুম টেম্পারেচার বা ঘরের তাপমাত্রা ধরে নিয়েছি। তাহলে 25 ডিগ্রি যে রুম টেম্পারেচার বা ঘরের তাপমাত্রা রয়েছে, সেক্ষেত্রে লোহা একটা নিয়েছি আর একটা তামা নিয়েছি। এখানে দেখো প্রত্যেকটা রেড কালার দিয়ে লোহাকে ইন্ডিকেট করেছি, এবং প্রত্যেকটা হচ্ছে গ্রিন কালার দিয়ে কি করেছি, তামাকে ইন্ডিকেট করেছি। মানে লোহা যখন গরম হয় তখন কি হয়, তার রং কিছুটা লাল হয়, সেই জন্য এখানে লাল দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে। আর তামার কি হয়, তামা যখন বাতাসে থাকে তখন কি হয়, তার উপরে হালকা সবুজ কালারের কি হয়ে যায়, প্রলেপ পড়ে যায়, সেই জন্য তামাকে এখানে দেখো সবুজ দিয়ে ইন্ডিকেট করা আছে। তাহলে যখন এই দুটো পাতকে আমরা নিচ্ছি দ্বিধাতব পাত, তাহলে একটা নিয়েছি লোহা আর একটা নিয়েছি তামা। দুটোর দেখো একই দৈর্ঘ্য রয়েছে, একই হচ্ছে গিয়ে প্রস্থ রয়েছে এবং একই ক্ষেত্রফল রয়েছে। তাহলে দুটো যে পাত নিয়েছি, দুটো পাত সেম দৈর্ঘ্য, সেম হচ্ছে গিয়ে ক্ষেত্রফল এবং হচ্ছে গিয়ে সেম হচ্ছে গিয়ে আয়তন, তিনটি সেম। কিন্তু পার্থক্য কি, দুটোর হচ্ছে গিয়ে যে মেটেরিয়াল বা যে ধাতু রয়েছে সেই ধাতু আলাদা, একটা হচ্ছে লোহা আর একটা হচ্ছে গিয়ে তামা। তাহলে এই দুটোকে যখন সাধারণ অবস্থায় নিচ্ছি দুটো একই রয়েছে। এবার কি হচ্ছে, এটাকে আমরা বাইরে থেকে হিট দিচ্ছি, বাইরে থেকে এরকম ভাবে হিট দিচ্ছি, বাইরে থেকে এটাকে হিট দিচ্ছি, এবং এই যে পয়েন্ট রয়েছে এই পয়েন্ট গুলোকে আমরা কি করেছি, রিবেট দিয়ে এরকম জয়েন করে দিয়েছি, রিবেট দিয়ে এরকম জয়েন করে দিয়েছি। মানে এই যে জংশনটা, এই যে পয়েন্টটা রয়েছে, এই সংযোগ স্থলটা থেকে দুটো পাত কোনো রকম ভাবে বিচ্ছিন্ন হয়ে না যায়। যখন আমরা এখানকে বাইরে থেকে হিট দিচ্ছি বা তাপ দিচ্ছি, তখন কি হচ্ছে, এই যে পাত দুটো রয়েছে এই পাত দুটো এরকম ভাবে বেঁকে যাচ্ছে। এবার দেখো এই পাত দুটো যখন এরকম ভাবে বেঁকছে, নিচেই কি রয়েছে, নিচেই রয়েছে লোহা, উপরে রয়েছে তামা।
মানে এইটা কি হচ্ছে, ওপর দিকে বেঁকে যাচ্ছে। ওপর দিকে বেঁকে যাওয়ার ফলে এখানে কি হচ্ছে, যে লোহা এবং তামা যে দুটো আলাদা আলাদা ধাতু রয়েছে, দুটো আলাদা আলাদা ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আলাদা হওয়ার জন্য সে দুটো কি হচ্ছে, আলাদা আলাদা দৈর্ঘ্যে কি হচ্ছে, বেঁকে যাচ্ছে, এবং সেটা কি হচ্ছে, উপরের দিকে বেঁকে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের দ্বিধাতব পাত। যখন কোনো দ্বিধাতব পাত, সেটা লোহা বা তামা বা লোহার সঙ্গে অন্য কোনো বস্তু, অ্যালুমিনিয়াম নিতে পারো, যা কিছু যখন নেবো এবং এরম রিবেট দিয়ে জয়েন করে বাইরে থেকে যখন হিট বা তাপ দেবো, সেক্ষেত্রে কি হবে, সেটা নাই নিচের দিকে নালে উপরের দিকে বেঁকে যাবে। এটাই দ্বিধাতব তাপকে পাত যে রয়েছে সেই পাতের হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, মানে এর উপরে তাপের উপরে এটা কাজ করছে। তাহলে লোহাটা কি থাকছে, নিচেই থাকছে, উপরে কি থাকছে, তামা। এটা কি হলো, একরকম ভাবে বেঁকে গেল, এটা তাপ গ্রহণের পরে। এবার এই যে বস্তুটা, মানে এই যে দ্বিধাতব পাতটা তাপ গ্রহণ করলো, সেই তাপ গ্রহণের পরে যখন তাপটাকে ছাড়ছে, মানে বাইরে থেকে হিট বা হচ্ছে তাপ যেটা দিয়ে আমরা দিচ্ছিলাম সেটাকে সরিয়ে নেওয়ার পর এ কি করবে, তাপ ছাড়তে থাকবে, এরকম ভাবে তাপ রেডিয়েশন, মানে আমাদের যে বিকিরণের মাধ্যমে কি করতে থাকবে, তাপটাকে ছাড়তে থাকবে। কার সঙ্গে, আমাদের বায়ুমণ্ডলের বাতাসের সঙ্গে সে কি করবে, তাপটাকে ছাড়তে থাকবে। কতক্ষণ ছাড়বে, যতক্ষণ না আমাদের বাতাসের তাপমাত্রা এবং হচ্ছে গিয়ে এই যে দ্বিধাতব পাত রয়েছে সেই দ্বিধাতব পাতের তাপমাত্রা এক হয়ে যায়। সাপোজ ধরো আমি ধরে নিলাম এখানে দেখো আমরা 70 ডিগ্রি আমি স্কেল এখানে লিখিয়েছি, এখানে তাপ দিচ্ছ, তাপ দিয়ে এটা হচ্ছে 70 ডিগ্রি হয়ে গেছে। 70 ডিগ্রি হয়ে যাওয়ার পর সে কি করবে, এখানে এরম ভাবে বেন্ডিং হয়ে গেছে, বেন্ড হয়ে গেছে, এরম ভাবে বেঁকে গেছে। এবার এ কি করবে, 70 ডিগ্রি থেকে এ আস্তে আস্তে তাপমাত্রা কমাবে। এই পাত দুটো কি করবে, তাপমাত্রা আস্তে আস্তে কমাবে। কতক্ষণ কমাবে, যতক্ষণ না আমাদের রুম বা ঘরের তাপমাত্রা এসে পৌঁছচ্ছে, মানে 25 ডিগ্রিতে এসে নামবে। এবার যখন 25 ডিগ্রিতে এসে নামলো, তখন কি হলো, এ আবার এই জায়গা থেকে এই পজিশনে চলে এলো, মানে আগের পজিশনে চলে এলো। এবার আমরা কি করব, এই যে দ্বিধাতব পাত রয়েছে এই পাতটার তাপমাত্রা আমাদের ঘরের তাপমাত্রা থেকে আরো কমাতে থাকবে। তাহলে ঘরের তাপমাত্রা থেকে যখন আরো কমাবো, তখন এখানে কি করব, কোনো বরফ বা অন্য কোনো সাহায্যে আমরা কি করবো, বা লিকুইড হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের তরল অবস্থাকে কাজে লাগিয়ে আমরা কি করবো, তাপমাত্রাকে কমাবো। তাপমাত্রা কমে গিয়ে যখন আরো কমের দিকে চলে আসবে, 0 ডিগ্রিতে চলে আসবে, তখন কি হবে, আমাদের তামাটা কি হলো, এরম ভাবে বেঁকেছিল, এখন দেখো তামাটা কি হলো, উপরের দিকে বেঁকে গেছে, মানে উল্টো দিকে বেঁকে যাবে। মানে তামাটা তখন ভেতরে থাকবে, লোহাটা বাইরে থাকবে। এক্ষেত্রে কি হলো, লোহাটা ভেতরে ছিল, তামাটা বাইরে ছিল। এক্ষেত্রে কি হলো, তামাটা ভেতরে থাকবে, লোহাটা হচ্ছে কি বাইরে থাকবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের দ্বিধাতব যে পাত রয়েছে সেই দ্বিধাতব পাতের হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, বা এইরকম ভাবে আমাদের কাজ করে। এই দ্বিধাতব পাতটাকে আমরা কোথায় কাজে লাগাবো, যেটা হচ্ছে আমাদের মেন হচ্ছে কোশ্চেন আসবে, সেটা হচ্ছে দ্বিধাতব পাত আমরা কোথায় ব্যবহার করে থাকি। অ্যাকচুয়ালি দ্বিধাতব পাত আমরা যেখানে ব্যবহার করি, ব্যবহার ব্যবহার কোথায় হবে, থার্মোস্ট্যাট, থার্মোস্ট্যাট, আর কি হচ্ছে ফায়ার অ্যালার্ম, ফায়ার অ্যালার্ম। তাহলে থার্মোস্ট্যাট আর ফায়ার অ্যালার্ম এই দুটো ক্ষেত্রে আমরা কি করি, দ্বিধাতব পাতকে ব্যবহার করে থাকি। এখানে থার্মোস্ট্যাট আমরা কোথায় পাবো দেখতে, থার্মোস্ট্যাট দেখতে পাবো আমাদের হচ্ছে বাড়িতে যে ইস্ত্রি রয়েছে, মানে আয়রন রয়েছে, এবং হচ্ছে যে গিজার রয়েছে, গিজার যদি থাকে সেক্ষেত্রে দেখবে যে গিজারের যখন জলটা সর্বোচ্চ গরম হয়ে যায়, সেক্ষেত্রে অটোমেটিক কি হয়ে যায়, আমাদের গিজারটা বন্ধ হয়ে যায়। মানে গিজারের ভেতরেও এরকম কি করা আছে, দ্বিধাতব পাত দিয়ে একটা থার্মোস্ট্যাট তৈরি করা আছে। সেই থার্মোস্ট্যাটটা দিয়ে কি হয়, যখন কারেন্ট যায় তখন এই থার্মোস্ট্যাটটা দুটো যেহেতু আলাদা আলাদা পাত রয়েছে, তাহলে দুটো আলাদা আলাদা পাতের পরিবহন ক্ষমতাও কিন্তু আলাদা আলাদা। প্রত্যেকটা ধাতুর কি হয়, আলাদা আলাদা তাপ পরিবহন ক্ষমতা রয়েছে এবং আলাদা আলাদা কি রয়েছে, তড়িৎ পরিবহন ক্ষমতাও রয়েছে। মানে এটা যখন তড়িতে পড়বে তখন তড়িৎ পরিবহন ক্ষমতাটা জানতে পারবে, এখন যেহেতু তাপ করছো সেক্ষেত্রে কি জানতে পারবে, তাপ পরিবহন ক্ষমতা। তাহলে এই বস্তুটা দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন কি হবে, এর ভেতরে তাপ তৈরি হবে। এই যে সংযোগ স্থল রয়েছে এই সংযোগ স্থলগুলোয় কি হবে, বেশি তাপ তৈরি হবে। তাপ তৈরি হওয়ার ফলে এটা গরম হতে থাকবে, গরম হয়ে যাওয়ার ফলে এরকম ধরো, সাপোজ ধরো এরকম একটা আমার দ্বিধাতব পাত রয়েছে, দ্বিধাতব পাত রয়েছে, এইখান দিয়ে ধরো আমরা কারেন্ট দিচ্ছি, কারেন্ট আই দিচ্ছি, এই দিক দিয়ে ধরো কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এইখানে একটা আমাদের পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের সঙ্গে এটা কানেকশন হয়ে আছে। এবার কি হচ্ছে, আমাদের কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে যখন কারেন্টটা যাচ্ছে তখন কি হচ্ছে, এটা গরম হতে থাকছে, গরম হতে হতে কি হবে, এই যখন এরকম ভাবে দেখে যাবে তাহলে এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। এই জায়গাটা খুলে গেলেই সঙ্গে সঙ্গে কি হবে, কারেন্ট প্রবাহটা বন্ধ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের যে থার্মোস্ট্যাট রয়েছে সেই থার্মোস্ট্যাটটা আমাদের এই যে ফাংশন রয়েছে এই ফাংশনটাকে কাজে লাগিয়ে আমরা
তৈরি করে থাকে। আরেকটা কি থাকছে ফায়ার অ্যালার্ম। ফায়ারে কি হয়, ফায়ার যখন হয় সেখানে কি তৈরি হয়, হিট তৈরি হয়, মানে তাপ তৈরি হয়। তাহলে এই যে থার্মো দ্বিধাতব পাত রয়েছে, সেই দ্বিধাতব পাতটা যখন হচ্ছে তাপ গ্রহণ করবে তখন কি হবে, এরকম বেঁকে যাবে। বেঁকে গেলে কি হয়ে যাবে, এই সার্কিট যেটা রয়েছে বা বর্তনী রয়েছে, বর্তনীটা খুলে যাবে। এবং বা বর্তনীটা উল্টো দিক দিয়ে যদি দেখি, এই বর্তনীটা এটা যখন এরকম ভাবে বেঁকে যাবে, এই যে মিডিল পয়েন্ট রয়েছে, মিডিল পয়েন্টের এই জায়গাতে যদি কোনো আমাদের সাপ্লাই বা কোনো কানেকশন দেওয়া থাকে, সেক্ষেত্রে এখানে টাচ করবে, যখন টাচ করবে সঙ্গে সঙ্গে আমাদের অ্যালার্ম বাজতে শুরু হয়ে যাবে। এই দুটো যে আমাদের জায়গা রয়েছে, এই দুটো জায়গাতে আমরা কি করব, দ্বিধাতব পাতকে আমরা ব্যবহার করব। এবং ব্যবহার করে আমাদের যে কন্ট্রোল বা কোনো জায়গাতে আগুন লাগলো, সেটা আমাদের কি হচ্ছে, সে যে আগুন লাগছে সেখানে আমরা যদি নাও থাকি, সেক্ষেত্রে অ্যালার্মের মাধ্যমে আমরা বুঝতে পারছি। আর কি হচ্ছে, ইস্ত্রি বলো বা আমাদের গিজার বলো, সেক্ষেত্রে যদি জল গরম বেশি হয়ে যায় বা ইস্ত্রি যদি বেশি গরম হয়ে যায়, সেক্ষেত্রে সেটা পুড়ে যাওয়া বা ড্যামেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাহলে সেটা থেকে আমাদের কি করছে, এই দ্বিধাতব পাত আমাদের রক্ষা করছে। তাহলে এইভাবে আমরা দ্বিধাতব পাত তৈরি করি এবং হচ্ছে এখানে এরকম ভাবে কাজে লাগে। তাহলে এখানে মেন যে কোশ্চেন কি রইলো, এই একক গুলো থাকছে। আর আমাদের দ্বিধাতব তাত্ত্বিক পাতে যে এখানে যে গঠনটা রয়েছে, সেই গঠনটা এবং হচ্ছে এটা কিভাবে কাজ করে এবং এর কোথায় ব্যবহার, এই কটা কোশ্চেন কিন্তু এখান থেকে মেনলি আসতে পারে। এবার আমরা দেখবো একটা এখানে টেবিল দেখিয়েছি, সেই টেবিলটা কি রয়েছে, আমাদের কঠিন, তরল এবং গ্যাস তিনটে অবস্থা রয়েছে। আর কি রয়েছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এক্ষেত্রে যদি আমরা কঠিনের দেখি, সেক্ষেত্রে কি রয়েছে, হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কও থাকছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কও থাকছে, আর হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কও থাকছে। যদি আমরা তরলের ক্ষেত্রে লক্ষ্য করি, সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থাকছে না, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক থাকছে না, কিন্তু কি থাকছে, আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকছে। আর কি রয়েছে, গ্যাস রয়েছে। গ্যাসের ক্ষেত্রে কি রয়েছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থাকছে না, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক থাকছে না, আর কি রয়েছে, থাকছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তার মানে এখানে তরল আর গ্যাসের ক্ষেত্রে এখানে কমন কি রয়েছে, কমন দুটোরই রয়েছে, আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক দুটোরই থাকছে। আর কি থাকছে না, থাকছে না হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর কি থাকছে না, আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এবার আমাদের যে প্রসারণ গুণাঙ্ক রয়েছে, এই প্রসারণ গুণাঙ্ককে আমরা কিছু টার্ম দিয়ে ইন্ডিকেট করতে থাকি। তাহলে আমরা কোন কোন টার্ম দিয়ে কোন প্রসারণ গুণাঙ্ককে ইন্ডিকেট করে থাকি সেটা আমাদের জানতে হবে। সেক্ষেত্রে আমরা যদি দেখি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দিয়ে ইন্ডিকেট করি। এখানে আলফা, এটা হচ্ছে আলফার সিম্বল, মানে এরকম ভাবে আমরা আলফাকে ইন্ডিকেট করি বা দেখাই। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা কি করি, বিটা দিয়ে ইন্ডিকেট করি, সেটা হচ্ছে কি বিটা, এটাই হচ্ছে কি তার সিম্বল, এরকম ভাবে আমরা দেখাই বিটাকে। আর আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা কি করি, গামা দিয়ে ইন্ডিকেট করি, মানে এটা হচ্ছে গিয়ে এর হচ্ছে গিয়ে সিম্বল। এবার কোনো জায়গাতে যদি আলফা দেয়া থাকে, মানে শুধুমাত্র সিম্বল দেয়া থাকে, সেক্ষেত্রে তোমরা বুঝে নেবে সেটাকে আমরা কি করছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বোঝানোর জন্য আমরা আলফা ব্যবহার করেছি। যদি কোনো জায়গায় গামা দেয়া থাকে, তার মানে কি হচ্ছে, সেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার যদি তরল বা গ্যাসের ক্ষেত্রে যদি গামা দেয়া থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেটা কি হয়ে যাবে, আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সেখানে দেয়া আছে। এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক রয়েছে, এইগুলোর হচ্ছে যে মান বিভিন্ন ধাতু থেকে একটা ধাতু থেকে আরেকটা ধাতুতে কি হয়, পরিবর্তন হয়। সেগুলো এবার আমরা দেখবো যে কঠিনের ক্ষেত্রে কিভাবে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক পরিবর্তন হয় এবং এর মানগুলো কি কি হয়। এখানে কি দেখবো আমরা, এখানে হচ্ছে কঠিন যে রয়েছে, সেই কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের আমরা সূত্রটা এখানে বার করব। সেক্ষেত্রে এখানে কি করেছি, এখানে হচ্ছে কি একটা হচ্ছে কি আমরা স্কোয়ার মানে বর্গক্ষেত্রের মতো একটা পাত নিয়ে নিয়েছি। সেই পাতটাকে কি করছি, বাইরে থেকে হিট দিচ্ছি, মানে তাপ দিচ্ছি। তাপ দেওয়ার ফলে কি হচ্ছে, এ যখন তাপ গ্রহণ করছে, এর কি হচ্ছে, দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে। তাহলে দৈর্ঘ্যের যখন পরিবর্তন হচ্ছে, এখানে ধরো ছিল হচ্ছে কি এক, ধরে নিলাম 1 সেন্টিমিটার, তাহলে এখানে পরিবর্তন হয়ে ধরে নিলাম হচ্ছে কি 1.1 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এর যখন দৈর্ঘ্যটা পরিবর্তন হচ্ছে, তার মানে কি হচ্ছে, এর যে ক্ষেত্রফল রয়েছে, ক্ষেত্রফলেরও পরিবর্তন হচ্ছে। যদি ক্ষেত্রফলের পরিবর্তন হয়, সেক্ষেত্রে এটা যদি একটা চৌকোপাদ না হয়ে একটা ঘনকের মতো হয়, সেক্ষেত্রে এর আয়তনেরও পরিবর্তন হচ্ছে। কারণ ঘনকের যখন দৈর্ঘ্য বাড়বে, আগে ছিল ধরো 1, এখন হলো কি 1.1, 1 সেন্টিমিটার ছিল, এখন হচ্ছে 1.1 সেন্টিমিটার হলো। এবার যদি আমি ঘনকের আয়তন দেখি, প্রথমে কি থাকবে, 1-এর কিউব হয়ে যাবে, বাহুর কিউব হয়, আর এখন কত হবে, 1.1-এর কিউব। তাহলে এর যে মান, এর মানের থেকে বেশি হবে অবশ্যই, এই মানটা সবসময় কি হবে, বেশি হবে। বেশি হওয়ার জন্য কি হচ্ছে, আমাদের যখন কোনো বস্তু তাপ গ্রহণ করছে, তখন কার কি হলো, দৈর্ঘ্য বাড়লো, তার হচ্ছে ক্ষেত্রফল বাড়লো, আর কি হলো, তার আয়তন বাড়লো।
এবার এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা প্রত্যেকটা ধাতুরই কি একই রকম হবে? কোন রকম ভাবে সেটা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা ধাতুরই তাপ গ্রহণ এবং তাপ বর্জন করার ক্ষমতা আলাদা। মানে যদি আমরা লোহা, তামা, অ্যালুমিনিয়াম বা অন্য কোনো ধাতু দেখি, সেক্ষেত্রে প্রত্যেকটা ধাতুরই আলাদা আলাদা রকম ভাবে তাপ গ্রহণ এবং হচ্ছে গিয়ে তাপ বর্জন করার ক্ষমতা রয়েছে। সেই যে গ্রহণ এবং বর্জন করার ক্ষমতা রয়েছে, সেটাকেই আমরা এখানে এই যে গুণাঙ্ক রয়েছে, সেই গুণাঙ্ক দিয়ে আমরা ইন্ডিকেট করে থাকি। এবার যদি দেখো যে আমাদের লোহার ক্ষেত্রে ধরো 10 ডিগ্রি তাপমাত্রার পরিবর্তন হলো, মানে এই যে আমরা একটা বক্স নিয়েছি বা বর্গক্ষেত্র নিয়েছি, সেটার ধরো প্রথমে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি, সেটাকে বাড়িয়ে হচ্ছে গিয়ে 40 ডিগ্রি করলাম। সেই 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি পরিবর্তনের সময় আমার যখন 30 ডিগ্রি এর তাপমাত্রা ছিল তখন এর দৈর্ঘ্য ছিল 1 সেন্টিমিটার, যখন 40 ডিগ্রি করলাম সেটা হলো গিয়ে 1.1 সেন্টিমিটার হলো। এটা হচ্ছে গিয়ে তামার ক্ষেত্রে। যদি লোহা নিলাম, সেক্ষেত্রে লোহার ক্ষেত্রে কি হলো, প্রথমে 30 ডিগ্রি ছিল তখন তার দৈর্ঘ্য ছিল 1 সেন্টিমিটার, যখন এটাকে বাড়িয়ে হচ্ছে গিয়ে 40 ডিগ্রি করলাম তখন এর দৈর্ঘ্য বেড়ে হলো 1.05 সেন্টিমিটার। আমি সাপোজ এটা ধরে নিচ্ছি। তার মানে এখানে তাপমাত্রার পরিবর্তন কত হলো? 10 ডিগ্রি, 30 থেকে 40 গেলে। আর লোহার ক্ষেত্রে কি হলো? 10 ডিগ্রি। দুজনারই প্রথম যে দৈর্ঘ্য ছিল দুটোরই একই ছিল, পরে যে দৈর্ঘ্য হলো সেই দৈর্ঘ্যটা দুটোর কিন্তু আলাদা হয়ে গেল। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাই আমরা গুণাঙ্ক দিয়ে আমরা লক্ষ্য করে থাকি। তাহলে আমাদের কঠিনের ক্ষেত্রে কি পাবো? দৈর্ঘ্য পাবো, ক্ষেত্র পাবো, আয়তন পাবো। কঠিনের যে দৈর্ঘ্য, কঠিনের কি হবে? দৈর্ঘ্য প্রসারণ প্রসারণ গুণাঙ্ক। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা কি করব? আমরা আলফা দিয়ে ইন্ডিকেট করে থাকি। তাহলে এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে আলফা লিখে দিলাম। যে আলফা সমান সমান কি হবে? L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে? তাহলে এখানে L কেন এলো, T কেন হলো? অ্যাকচুয়ালি এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাকে আমরা ইংরেজিতে কি লিখি? লেন্থ, LENGTH। এখানে যে লেন্থের প্রথমে L আছে, সেটাকে মনে রাখার জন্যই আমরা এখানে কি করেছি? L দিয়ে ইন্ডিকেট করেছি। আর এখানে টিটা কি? টিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে তাপমাত্রার পরিবর্তন, আমরা তাপমাত্রাকে কি করি? ইংরেজিতে টেম্পারেচার লিখি। টেম্পারেচার লিখি, এখানে প্রথমে কি থাকে? টি থাকে। সেটাকে মনে রাখার জন্যই আমরা এখানে টি ব্যবহার করে থাকি। তাহলে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্রের জন্য দৈর্ঘ্যের জন্য এল ব্যবহার করছি। এক্ষেত্রে এই যে বস্তুটা, এই বস্তুটা প্রাথমিক তাপমাত্রা, প্রথমে তাপমাত্রা ছিল হচ্ছে T1 এবং তার দৈর্ঘ্য ছিল হচ্ছে গিয়ে L1। তাহলে এটা হচ্ছে গিয়ে তাপমাত্রা, এটা হচ্ছে তাপমাত্রা, আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এখানে তাপমাত্রা T1 যখন ছিল তখন দৈর্ঘ্য হলো L1। এরপরে তাপ গ্রহণ করে তাপমাত্রা পরিবর্তন করে এ হলো T2 এবং এর দৈর্ঘ্যের তখন পরিবর্তন হয়ে হলো কত? হলো L2। তাহলে প্রথমে তাপমাত্রা ছিল T1, এই যে বস্তুটা ছিল সেই বস্তুর দৈর্ঘ্য ছিল L1। T1 এর পরে তখন তাপমাত্রা গ্রহণ করে তাপমাত্রা পৌঁছলো T2 তে, তখন এর দৈর্ঘ্য পরিবর্তন হয়ে হলো L2। তার মানে এই যে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক রয়েছে, সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান সমান হয়ে গেল L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। মানে দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তাপমাত্রা গুণিত হচ্ছে গিয়ে প্রাথমিক দৈর্ঘ্য। মানে L1টা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রাথমিক, এটা হচ্ছে গিয়ে অন্তিম। এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ছাড়া আর আমাদের কি রয়েছে? আমাদের রয়েছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা কি করি? আমরা বিটা দিয়ে ইন্ডিকেট করি। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা দিয়ে ইন্ডিকেট করলে বিটা সমান সমান কি হবে? S2 মাইনাস S1 ডিভাইডেড বাই আমাদের কি হবে? S1 ইন্টু T2 মাইনাস T1। এবার এখানে বলবে যে আমরা এখানে S ব্যবহার করলাম। S কেন ব্যবহার করলাম? আমরা ক্ষেত্রফলকে কি করি? সারফেস এরিয়া। সারফেস এরিয়াতে এখানে কি হচ্ছে? সারফেসের এস থাকছে, সেই জন্য আমরা ক্ষেত্র প্রসারণের জন্য আমরা কি করি? এস কে ব্যবহার করি বা এস কে ইন্ডিকেট করি। এবং টিটা একই রকম ভাবে এখানের মতো টেম্পারেচারের জন্য আমরা কি করছি? টি কে ব্যবহার করছি। তাহলে প্রথমে ক্ষেত্রফল ছিল কত? S1, আর প্রথমে তাপমাত্রা কত ছিল? T1। তাহলে T1 তাপমাত্রায় ক্ষেত্রফল ছিল S1, আর T2 তে কত হলো? আমার S2। তার মানে এখানে তাপমাত্রার পরিবর্তন কত হলো? T1 থেকে T2 হলো। ক্ষেত্রের পরিবর্তন কত হলো? S1 থেকে S2 হলো। তাহলে পার্থক্য কত হচ্ছে এখানে? T2 মাইনাস T1। আর এখানে পার্থক্য কত হচ্ছে? S2 মাইনাস S1। সেটাই দেখো এখানে করা আছে।
ঠিক আছে, কততে পরিবর্তন হচ্ছে, S1 তে পরিবর্তন হচ্ছে। মানে আমরা কি করছি এখানে ক্ষেত্র প্রসারণটাকে বার করছি, এখানে কিন্তু আমরা তাপমাত্রার পরিবর্তনকে বার করিনি। যেহেতু ক্ষেত্র বা দৈর্ঘ্য বা আয়তনের প্রসারণকে বার করছি, সেই জন্য আমরা এখানে প্রাথমিক যে দৈর্ঘ্য বা প্রাথমিক যে ক্ষেত্র বা প্রাথমিক যে আয়তন রয়েছে তার সাপেক্ষে বার করছি। তার সাপেক্ষে বার করার জন্য আমরা কি করছি এখানে S1 কে বা প্রাথমিক যে আমাদের ক্ষেত্রফল রয়েছে বা ক্ষেত্র রয়েছে সেটাকে আমরা এখানে দেখাচ্ছি। আর কি রয়েছে আমাদের আয়তন প্রসারণ। আয়তন আয়তন প্রসারণ আমরা কি করছি এটাকে গামা দিয়ে ইন্ডিকেট করছি, এটাকে কি বলা হয় গামা। সেই গামা সমান সমান কত হবে, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এটা হচ্ছে আমার আয়তন প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা। দেখো তিনটেকে যদি আমরা দেখি, তিনটে দেখো একই রকম ভাবে ফর্মুলা এখানে কিন্তু দেয়া আছে। মনে রাখার সব থেকে সহজ উপায় হচ্ছে এখানে কি হচ্ছে আয়তনটাকে আমরা কি বলি ভলিউম। আয়তনকে ইংরেজিতে আমরা বলি ভলিউম। এখানে ভি কি আছে, প্রথম অক্ষর আছে, সেই ভিটাকে আমরা এখানে দেখিয়েছি। তার মানে আমাদের দেখো তিনটে একই রকম, এখানেও দেখো T2 মাইনাস T1 আছে, এখানেও T2 মাইনাস T1, এখানেও দেখো T2 মাইনাস T1। ওপরে কি আছে, এখানে আছে L2 মাইনাস L1, এখানে কি আছে V2 মাইনাস V1, এখানে কি আছে S2 মাইনাস S1। মানে একটা যদি ফর্মুলা আমরা মনে রাখি সেক্ষেত্রে আমরা তিনটেই মনে রাখতে পারবো। শুধুমাত্র আমাদের কি করতে হবে, এই যে টার্ম গুলো রয়েছে, এই টার্ম বা এই লেটার গুলো রয়েছে, এই লেটার তিনটের ক্ষেত্রে আলাদা, সেই তিনটে আলাদা আলাদা মনে রাখতে হবে। সেই জন্য দৈর্ঘ্যকে লেন্থ বলি, এল আসছে, আয়তনকে ভলিউম বলি, ভি আসছে, আর ক্ষেত্র প্রসারণকে সারফেস এরিয়া বলি, সেটা এস আসছে। তাহলে এই তিনটে যে সূত্র মনে রাখার সহজ উপায় হচ্ছে এটাই, যে আমাদের এই ইংরাজি টার্মের প্রথম লেটারটাকে জানতে হবে। কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কি হচ্ছে আমাদের একই ফর্মুলা, শুধু যে গুণাঙ্ক রয়েছে, একটার ক্ষেত্রে আলফা হচ্ছে, একটার ক্ষেত্রে বিটা হচ্ছে, আর একটার ক্ষেত্রে কি হচ্ছে গামা হচ্ছে। এই তিনটে দিয়ে আমরা কি করব, এই প্রসারণ গুণাঙ্কগুলোকে ইন্ডিকেট করব। এবার এখানে কি কোশ্চেন আসতে পারে, এখানে কোশ্চেন আসতে পারে ডাইরেক্ট দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এই যে ফর্মুলা রয়েছে বা আয়তন বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা রয়েছে সেটা লিখতে বলতে পারে, এবং কোনটা কি টার্ম সেটা সেখানে কিন্তু লিখে দিতে হবে। মানে শুধুমাত্র এই যে ফর্মুলাটা লিখে দিলে হবে না, তার পাশে এরকম ভাবে লিখে দিতে হবে যে L1 সমান সমান প্রাথমিক দৈর্ঘ্য, L2 সমান সমান অন্তিম দৈর্ঘ্য, বা T1 সমান সমান L1 সমান সমান লিখতে পারো, এটাও লিখতে পারো L1 সমান সমান দৈর্ঘ্য যখন হচ্ছে গিয়ে T1 তাপমাত্রা ছিল, এবং হচ্ছে গিয়ে তাপ গ্রহণ করার পরে যখন তাপমাত্রা T2 হলো তখন তার দৈর্ঘ্য পরিবর্তন হয়ে L2 হলো, এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আলফা। সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। সেক্ষেত্রে কোনো রকম ভাবে এক্সামিনার তোমাদের মার্কস রিডাকশন করতে পারবে না। ঠিক আছে, এবার আমাদের নেক্সট কি দেখতে হবে, এই যে প্রসারণ গুণাঙ্ক রয়েছে সেই প্রসারণ গুণাঙ্কটাকে আমরা কি একক দিয়ে মাপবো। মানে তার একটা একক থাকবে তো, বা একক নাও থাকতে পারে, সেটা আছে কি না আছে সেটা আমরা দেখব। এই একক বার করার জন্য আমাদের সব থেকে সহজ উপায় হচ্ছে আমাদের এই সূত্রটাকে মনে রাখা। মানে সূত্রতে আমরা কি করব, তার সিজিএস বা এসআই যে এককগুলো রয়েছে সেই এককগুলোকে বসিয়ে আমরা বার করব। তাহলে আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, সেই আলফাটাকে দেখাচ্ছি। তাহলে আলফা সমান সমান কি বললাম, L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, এবার আমি এর হচ্ছে গিয়ে সিজিএস বা এসআই যা হোক একটা একক আমরা বার করছি। ফার্স্ট আমরা কি বার করবো, সিজিএস। তাহলে সিজিএস একক যখন আমরা বার করব কিরকম ভাবে একক বার করতে হয়, উপরে কি আছে দৈর্ঘ্য আছে, নিচেই কি আছে একটা দৈর্ঘ্য, আর একটা কি আছে তাপমাত্রার পরিবর্তন। মানে এটা দৈর্ঘ্যের পরিবর্তন, এটাও এটা তাপমাত্রার পরিবর্তন, এটা হচ্ছে দৈর্ঘ্য। এগুলো যখন আমরা একক বার করব সেক্ষেত্রে আমরা দেখবো কিরকম ভাবে দেখবো, সিজিএস এর দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার, আর তাপমাত্রার একক কি বললাম ডিগ্রি সেন্টিগ্রেড অথবা ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তাহলে এবারে আমরা পুট করবো এখানে আলফা সমান সমান, তাহলে কি হবে, উপরে হবে সেমি, নিচেই কি হবে সেমি গুণিত ডিগ্রি সেন্টিগ্রেড। মানে কিভাবে বসছে এটা, উপরে কি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে। এইখানে যদি আমরা দেখি L1টা ধরে নিলাম 10 সেমি, আর L2টা ধরে নিলাম হলো গিয়ে 10.05 সেমি। তাহলে আমরা যখন বাদ দিচ্ছি তখন আমাদের এককটা কি থাকছে, এই বাইরে চলে আসছে তো এককটা সেমি, ভিতরটাই কি থাকছে, ভিতরে থাকছে 10.5 মাইনাস 10, কিন্তু এককটা কি থাকছে বাইরে থাকছে। আমরা কি করব, এখানে একক বার করব, এখানে এই মান বার করব না।
তাহলে এই যে একক রয়েছে সেই এককটা এখানে বসে গেল। একই রকম ভাবে L1 কি হচ্ছে, L1টা আমাদের 10 সেমি রয়েছে, এই যে সেমির একক রয়েছে সেই সেমির এককও এখানে বসে গেল। আর এখানে তারপরে কি রয়েছে, এখানে তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তনটা আমাদের কি হবে, ডিগ্রি সেন্টিগ্রেড হবে, সেটাও একই রকম ভাবে এরকম পরিবর্তন হবে। মানে ধরো T1 ছিল ধরো 10 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 হলো ধরো 15 ডিগ্রি সেন্টিগ্রেড। পার্থক্য কত হবে, T2 মাইনাস T1 সমান সমান 15 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে পার্থক্য। তার মানে এই ডিগ্রি যে সেন্টিগ্রেড রয়েছে সেটা কি হবে, আমার বাইরে চলে আসবে, বাইরে যদি চলে আসে তাহলে এখানে বসে গেল। এবার দেখো এখানে যে সেমি সেমি রয়েছে, সেমি সেমি কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, ওপর ওপর ক্যান্সেল হয়ে গেল, সমান সমান কি হবে 1 ডিভাইডেড বাই ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি হবে, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আলফা সমান সমান। তাহলে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। এবার একটা জিনিস মনে রাখবে, এখানে যে একটা বার করলাম, আমার যে আলফা বিটা এবং গামা, সেটা হচ্ছে গ্যাস হোক কঠিন হোক এবং তরল যাই হোক, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এই যে প্রসারণ গুণাঙ্ক, প্রসারণ গুণাঙ্ক এখানে মনে রাখবে, প্রসারণ গুণাঙ্ক, প্রসারণ গুণাঙ্কের একক কি হবে, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, বা হচ্ছে গিয়ে 1 বাই অথবা অথবা 1 ডিভাইডেড বাই ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কঠিনই হোক বা তরলই হোক বা গ্যাসই হোক, ঠিক আছে, যারই হোক তার প্রসারণ গুণাঙ্কের একক ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা দৈর্ঘ্যই হোক ক্ষেত্রই হোক বা আয়তনই হোক। কারণ কি হচ্ছে, আমরা যখন এখানে দেখছি কি হচ্ছে, আমাদের পার্থক্যটা আমরা লক্ষ্য করছি, তো যদি আয়তনের ক্ষেত্রে হতো সেক্ষেত্রে কি হতো, এখানে আয়তনে যদি দেখতাম V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1, এটা দেখতাম আয়তন প্রসারণ গুণাঙ্কে। এক্ষেত্রেও তো এইটার সঙ্গে এটা তো ক্যান্সেল হয়ে যাবে, কেটে যাবে, তো থাকবে কি T2 মাইনাস T1। আর প্রত্যেক ক্ষেত্রেই কি হবে, আমাদের ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড -1 হচ্ছে আমাদের এর একক হবে, মানে এই একক দিয়ে আমরা এটাকে মাপি, যে আয়তন প্রসারণ প্রসারণ গুণাঙ্ক যে রয়েছে তার একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা ডিগ্রি সেন্টিগ্রেড 1 ডিভাইডেড বাই ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যদি ফারেনহাইটে হতো তখন কি হতো 1 বাই ডিগ্রি ফারেনহাইট, যদি কেলভিনে হতো কি হতো 1 বাই কেলভিন, মানে এটা 1 বাই কেলভিন সমান সমান কেলভিন ইনভার্স, মানে কে টু দি পাওয়ার -1, নিচে থেকে উপরে উঠলে কি হয়ে যায় -1 হয়ে যায়, যেহেতু এখানে 1 আছে এখানে 1 আছে, এটা কি আছে পজিটিভ, উপরে যখন উঠবে কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে, তাহলে কে মাইনাস হয়ে যাবে। তার মানে এই যে প্রসারণ গুণাঙ্ক রয়েছে, প্রসারণ গুণাঙ্কের প্রসারণ গুণাঙ্ক যে রয়েছে, প্রসারণ গুণাঙ্কের প্রসারণ গুণাঙ্ক একক সিজিএস কি হবে, পার ডিগ্রি সেন্টিগ্রেড অথবা পার ডিগ্রি ফারেনহাইট। আর এসআই কি হবে, পার কেলভিন অথবা কেলভিন টু দি পাওয়ার -1। এটা হচ্ছে আমাদের প্রসারণ গুণাঙ্কের একক। এটাই কিন্তু এমসিকিউ এ কোশ্চেন দিতে পারে যে প্রসারণ গুণাঙ্কের একক কি, তখন কিন্তু এটা উত্তর হবে। যদি দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন নাও বলা থাকে, শুধুমাত্র যদি বলে প্রসারণ গুণাঙ্কের একক কি, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে এটা। যদি সিজিএস বলে তাহলে এটা হবে, যদি এসআই বলে তখন হচ্ছে এটা হবে। তাহলে আমরা কঠিনের দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক পেলাম। এবার কি করবো, আমরা যে তরল রয়েছে সেই তরল এবং গ্যাসের নিয়ে আলোচনা করব। এখানে কি হয়েছে, কিছু কঠিন পদার্থ তার একটা লিস্ট দেওয়া রয়েছে, তার সাপেক্ষে কি হয়েছে, এখানে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক রয়েছে তার মান দেওয়া রয়েছে। এই যে আলফা রয়েছে, আলফার মানটা কি পার পার ডিগ্রি সেন্টিগ্রেড অথবা কেলভিনে দেওয়া আছে, পার ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে, মানে যদি সিজিএস হয় ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স সে আমার দেওয়া রয়েছে, মানে পার ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে। এবার এখানে যে টেবিলটা দেওয়া রয়েছে, টেবিলতে ফার্স্টে রয়েছে হিরে, ইনভার, ইস্পাত, লোহা, তামা এবং হচ্ছে পিতল। 1 2 মানে 6টা হচ্ছে টোটাল এখানে আমার আলাদা আলাদা ধাতু দেওয়া রয়েছে। ফার্স্টে আছে হিরে, তারপর ইনভার, ইস্পাত, লোহা, তামা এবং পিতল। এখানে যদি দেখি সেক্ষেত্রে আমার এই যে 10 টু দি পাওয়ার -6, প্রত্যেকটাতে দেখো 10 টু দি পাওয়ার -6 দেওয়া আছে, প্রত্যেকটাতে 10 টু দি পাওয়ার -6, মানে একই ভ্যালু দেওয়া আছে। মনে রাখার সহজ উপায় কি হচ্ছে, প্রত্যেকটাতেই দেখো 10 টু দি পাওয়ার -6 দেওয়া আছে, শুধু
পার্থক্য কোনগুলো রয়েছে, সামনের যে টার্মগুলো রয়েছে সেই টার্মগুলোর পার্থক্য রয়েছে। হীরের কত আছে 0.91, ইনভারের কত আছে 1.2, ইস্পাতের কত আছে 11, লোহার কত আছে 12, তামার আছে 16.7 আর পিতলের আছে 19। তার মানে এখানে কি কোশ্চেন দিতে পারে যে কঠিন পদার্থে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, মানে চারটে হয়তো এখানে ধাতু দিয়ে দিল, হিরে, ইনভার, ইস্পাত এবং লোহা, এই চারটেকে তাদের কঠিন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের বৃদ্ধি অনুসারে সাজাও। সেক্ষেত্রে কি হবে, ফার্স্ট হবে ইস্পাত, তারপরে ফার্স্ট হবে লোহা, লোহার পর ইস্পাত, ইস্পাতের পরে ইনভার, ইনভারের পর হচ্ছে গিয়ে হিরে। তার মানে এই যে সাইডের যে মান রয়েছে, মান একটা মনে রাখলেই হবে 10⁻⁻6, মনে কি রাখতে হবে সামনের গুলো, মানে 0.91, 1.2, 11, 12, 16.7 এবং হচ্ছে গিয়ে 19। সব থেকে বেশি কার রয়েছে সেটা হচ্ছে পিতল, আর সব থেকে কম কার রয়েছে সেটা হচ্ছে গিয়ে হিরে। হিরে কত রয়েছে 0.91 আর পিতলের রয়েছে 19। তার মানে 0.91, তারপর 1.2, 1.2 এর পর দেখো এখানে 1.2 আছে, এখানে কত আছে 12 আছে, মানে দশমিকটা শুধু উঠে গেছে। মনে রাখা ইনভার আর লোহা দুটো কি হচ্ছে প্রায় সেম, শুধু কি ডিফারেন্স কি আছে একটা পয়েন্টের, ডিজিট দুটোরই একই, শুধু ডিফারেন্স কি রয়েছে একটা পয়েন্টের। এখানে দেখো তারপরে কি রয়েছে 0.91, 0.91 এর পর কি রয়েছে, এই পার্থক্যটা খুবই কম রয়েছে। এখানে ডিফারেন্স কত রয়েছে +1, 11-র পর কত হচ্ছে +1, 12-র পর কত রয়েছে +4.7, আর এখানে কত রয়েছে 16-র পর কত রয়েছে 2.3। মানে এখানে আমার লোহার তামা রয়েছে, লোহার আর তামার মধ্যে পার্থক্য কি রয়েছে সব থেকে বেশি। সেই জন্য আমরা যখন দ্বিধাতব পাঠ করছিলাম তখন আমরা কি করছিলাম, লোহা এবং তামাকেই ব্যবহার করছিলাম। কারণ এই টেবিলটা যদি দেখো সেক্ষেত্রে আমাদের এই যে পার্থক্য রয়েছে, এই যে দৈর্ঘ্য প্রসারণের যে তালিকায় আমাদের পার্থক্য রয়েছে, সেই পার্থক্য লোহা এবং তামার ক্ষেত্রে সব থেকে বেশি +4.2। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে কি হচ্ছে ইনভার আর ইস্পাত, ইনভার আর ইস্পাতের ক্ষেত্রে কি হচ্ছে সেখানেও কিন্তু অনেক বেশি রয়েছে। বাট আমরা লোহা আর তামা কেন ব্যবহার করছিলাম, কারণ হচ্ছে লোহা এবং তামা হচ্ছে কি আমাদের তড়িতের সুপরিবাহী, সেই জন্য আমরা লোহা আর তামাকে আমরা দ্বিধাতব পাতে আরো মেনলি ব্যবহার করছিলাম, এবং সেখানে এটা ইজিলি তড়িৎ প্রবাহিত হতে পারে এবং আমরা থার্মোস্ট্যাট হিসেবে ব্যবহার করতে পারি, এটাও একটা কারণ। এবার যদি কোনো জায়গায় বলে দেয়, কোশ্চেন বলে দেয় যে ইস্পাতের বা লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 12 × 10⁻⁻6 বলতে কি বোঝো, এরকম একটা কোশ্চেন দিয়ে দিল যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 12 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো, এরকম যদি কোশ্চেন দিয়ে দেয় সেক্ষেত্রে অ্যান্সার কি হবে, সেক্ষেত্রে অ্যান্সার হবে কোনো লোহার বস্তুকে যদি আমরা 0°C থেকে 1°C তাপমাত্রা বাড়াই, সেক্ষেত্রে ওই যে লোহার বস্তুটি রয়েছে সেই বস্তুটির দৈর্ঘ্যের পরিবর্তন হবে 12 × 10⁻⁻6। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের অ্যান্সার হবে। তাহলে তামার ক্ষেত্রে যদি বলে যে 16.7 × 10⁻⁻6, সেক্ষেত্রে কি হবে আমার তামার দৈর্ঘ্যের পরিবর্তন হবে 16.7 × 10⁻⁻6, এত হচ্ছে গিয়ে আমার তামার ক্ষেত্রে পরিবর্তন হবে। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ধাতুর কি হবে আলাদা আলাদা রকম পরিবর্তন হবে। আর কি দেখবো আমরা, এই যে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক রয়েছে সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটা মাত্রা থাকবে, মাত্রা কত হবে, মাত্রা হবে আমাদের এখানে থিটা ইনভার্স, এটা মাত্রাটা সবসময় মনে রাখবে। মানে আমাদের এর কি হচ্ছে একক, কি হচ্ছে একক হচ্ছে 1/°C। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা কি দিয়ে লিখি, থিটা দিয়ে লিখি, থিটাটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে, উপরে উঠে গেলে থিটা ইনভার্স মানে θ⁻⁻1। মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রা সবসময় θ⁻1, এটা মনে রাখবে। আর কি মনে রাখবে যে আমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি হচ্ছে আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হচ্ছে বিটা, আর হচ্ছে কি আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে কি গামা। এই অনুপাতটা সবসময় হয় 1:2:3, মানে আলফা সমান সমান হয়ে যায় β/2 সমান সমান কি হয়ে যায় গামা/3। এটা হচ্ছে আমাদের অনুপাত। আমরা α/β/2 গামা/2 কি হয় 1:2:3। এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে এদেরকে ক্রমবর্ধমান যে ইয়ে রয়েছে প্রসারণ গুণাঙ্ক রয়েছে কোনটা থেকে কোনটায় বাড়ছে সেই অনুযায়ী সাজাও, এই কোশ্চেন আসতে পারে। আর কি আসতে পারে, এর মাত্রা দিতে পারে এমসিকিউ,
আর কি আসতে পারে যে এইখানে 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো। আর কি আসতে পারে এখানে আলফা বিটা গামার মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা কোশ্চেন আসতে পারে। এই কটা কোশ্চেন মেনলি এখানে এই টেবিলটা থেকে আসতে পারে। এখানে তরলের প্রসারণের ক্ষেত্রে আমরা কি দেখব, একটা এখানে তরলকে আমরা প্রসারণের ক্ষেত্রে আমরা তরলকে কি করব, একটা পাত্রে নেবো। এই পাত্রে একটা আমরা তরল নিয়েছি, যে কোনো তরল, সেটাকে কি করব বাইরে থেকে এরকম ভাবে তাপ দেবো। এবার এই বাইরে থেকে তাপ দেওয়ার ফলে কি হবে, তরলটার আয়তনের পরিবর্তন হবে। তরলের তো দৈর্ঘ্য এবং ক্ষেত্র প্রসারণ সম্ভব নয়, তার কি হবে আয়তনের পরিবর্তন হবে। কিন্তু যে পাত্রটা নিয়েছি সেই পাত্রটা কি, পাত্রটা নাই লোহা নাই হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম বা অন্য কোনো ধাতু দিয়ে তৈরি। সেই পাত্রটা যেহেতু ধাতু দিয়ে তৈরি সেহেতু কি হবে, পাত্রটা কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থ হওয়ার জন্য তার কি হবে, দৈর্ঘ্য ক্ষেত্র এবং আয়তন তিনটেরই প্রসারণ ঘটবে। সেই জন্য আমরা তরলের ক্ষেত্রে কি পাই, তরলের ক্ষেত্রে আমরা দু ধরনের প্রসারণ লক্ষ্য করি। একটা হচ্ছে আপাত প্রসারণ আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। আপাত প্রসারণ কোনটা, আপাত প্রসারণ হচ্ছে বাইরে থেকে যখন হিট দিচ্ছি বা বাইরে থেকে যখন তাপ দিচ্ছি, সেই তাপ দেওয়ার ফলে এর মধ্যে যে তরল রয়েছে সেই তরলের যে আয়তনের পরিবর্তন হচ্ছে, সেই তরলের আয়তনের পরিবর্তনটাকে আমরা কি বলছি, আপাত প্রসারণ। আর প্রকৃত প্রসারণ কোনটা বলছি, প্রকৃত প্রসারণ হচ্ছে গিয়ে আপাত যে প্রসারণ রইল সেই প্রসারণের সঙ্গে যখন পাত্রের প্রসারণকে যোগ করব, সেই যে যোগ করে যে মানটা পাবো সেই মানটাকে কি করবো আমরা প্রকৃত প্রসারণ। তার মানে তরলের ক্ষেত্রে একমাত্র কি থাকছে, দু রকমের প্রসারণ থাকছে, একটা আপাত প্রসারণ একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। এই যে তরলের যে আপাত প্রসারণ হচ্ছে তার সাপেক্ষে আমার যে হচ্ছে তরলের পাত্রের যে প্রসারণ হচ্ছে সেই প্রসারণের মান কিন্তু খুবই কম। মানে যদি আমরা এই যে তরলের যে আয়তনের পরিবর্তন আর এই যে পাত্র রয়েছে সেই পাত্রের আয়তনের পরিবর্তনকে যদি তুলনা করি, সেক্ষেত্রে দেখবো তরলের যে আয়তন সেই আয়তনের পরিবর্তন কি হচ্ছে, বেশি হচ্ছে, এবং পাত্রের পরিবর্তনটা কি হচ্ছে, কম হচ্ছে। উদাহরণস্বরূপ তোমাদের বলবো যে একটা পাত্রে তোমরা যখন দুধ নিয়ে সেটাকে গরম করছো তখন কি হচ্ছে, দুধটা অনেক বেশি ওপর থেকে উঠে যাচ্ছে গরম হয়ে যাওয়ার পর, কিন্তু পাত্রটার আয়তন কি সেরকম ভাবে পরিবর্তন হচ্ছে, সেটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারছো না। কিন্তু তবুও কি হচ্ছে, পাত্রের আয়তনের কিন্তু গরম হওয়ার জন্য বা তাপ গ্রহণ করার জন্য একটা খুব নগণ্য হলেও হচ্ছে। আমরা তরলে আমাদের প্রসারণ একটা আপাত প্রসারণ পেলাম আর একটা কি পেলাম, প্রকৃত প্রসারণ। এই যে প্রকৃত যে প্রসারণ রয়েছে সেই প্রকৃত প্রসারণটা কি হলো, তরলের একদম নিজস্ব ধর্ম। যদি বলে তরলের নিজস্ব ধর্ম কোনটা, তখন তোমার হচ্ছে কোশ্চেনের অ্যান্সার হবে প্রকৃত প্রসারণ। তাহলে এখানে কি মেন কোশ্চেন আসতে পারে, যে তরলের প্রসারণ কত প্রকার ও কি কি, একটা হচ্ছে আপাত প্রসারণ একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ বলতে কি বোঝো, প্রকৃত প্রসারণ বলতে বোঝায় আপাত প্রসারণ প্লাস হচ্ছে কি পাত্রের প্রসারণকে আমরা কি বলি, প্রকৃত প্রসারণ। এবার এই যে প্রসারণ দুটো রয়েছে এই প্রসারণ দুটোকে আমরা কিছু ফর্মুলা দিয়ে আমরা এখানে ইন্ডিকেট করব। সেই ইন্ডিকেট ফর্মুলা কি হবে, আমাদের আপাত প্রসারণ যদি হয় সেক্ষেত্রে আপাত আপাত প্রসারণ সেটাকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করব, সেটাকে আমরা ইন্ডিকেট করব গামা এ দিয়ে, গামা এ দিয়ে। আর প্রকৃত প্রসারণ কিটাকে কি দিয়ে ইন্ডিকেট করব, প্রকৃত প্রসারণ সেটাকে কি দিয়ে ইন্ডিকেট করব, সেটাকে ইন্ডিকেট করব গামা আর দিয়ে, গামা আর দিয়ে। তার মানে এখানে এটা কি অ্যাপারেন্ট, মানে অ্যাপারেন্ট মানে আপাত, সেই জন্য এখানে অ্যাপারেন্ট এপিপি, এই এটার জন্য এখানে আসছে। আর প্রকৃত কি হয়, রিয়েল, সেই আর এর জন্য এখানে আর দিয়ে ইন্ডিকেট করছে। তাই এটা সমান সমান কি হবে, একই ফর্মুলা, তোমার ভি2 ড্যাশ মাইনাস ভি1 ডিভাইডেড বাই ভি1 ইন্টু টি2 মাইনাস টি1। এর ক্ষেত্রে কি হবে, একই হবে, ভি2 মাইনাস ভি1 ডিভাইডেড বাই ভি1 ইন্টু টি2 মাইনাস টি1। এখানে ভি2 ড্যাশ কেন নিয়েছি, এখানে যেহেতু অ্যাপারেন্ট বা আপাত সেই জন্য ভি2 ড্যাশ নিয়েছি, এটা যেহেতু প্রকৃত প্রসারণ হচ্ছে সেই জন্য ভি2 নিয়েছি। সূত্র সেই একই। তার মানে এর যে একক হবে সেই এককটাও কি হবে, পার ডিগ্রি সেন্টিগ্রেড অথবা কেলভিন পার কেলভিন। আর এর যে মাত্রা হবে মাত্রাটা কি হবে, থিটা ইনভার্স, থিটা ইনভার্স। ঠিক আছে, তাহলে এর যে মাত্রা এবং হচ্ছে এর যে একক দুটো কিন্তু একই থাকছে, মানে দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রেও যা ছিল এখানেও কিন্তু একই থাকছে। এটা হচ্ছে কি তরলের হচ্ছে আমাদের মেন, সবসময় মনে রাখতে হবে প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ তরলের ক্ষেত্রে আলাদা, এবং প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। সেই জন্য কোনো তরলকে যখন আমরা গরম করছি তখন সেটা পাত্রেরও প্রসারণ হচ্ছে এবং তরলেরও প্রসারণ হচ্ছে। গ্যাসের প্রসারণ রয়েছে, সেই গ্যাসের প্রসারণটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, গ্যাসের প্রসারণের জন্য আমাদের কি করতে হচ্ছে, একটা এরকম ভাবে কন্টেনার বা পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে এরকম ভাবে গ্যাস আছে,
এবার গ্যাসটাকে, এই পাত্রটাকে বাইরে থেকে যখন তাপ দিচ্ছি এরকম ভাবে, তখন কি হচ্ছে, এই গ্যাসের যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোর মধ্যে কি হচ্ছে, কাইনেটিক বা স্থিতিশক্তি বা গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। গতিশক্তি বৃদ্ধি পাওয়ার জন্য এখানে কি হচ্ছে, গ্যাসটার প্রসারণ হচ্ছে। এবার আমরা যদি দেখি যে তরল এবং গ্যাসের মধ্যে যদি তুলনা করি, সেক্ষেত্রে তরলের মধ্যে কি দেখছিলাম, যখন তরলকে গরম করছিলাম তখন পাত্রেরও কিছুটা কি হচ্ছিল, প্রসারণ হচ্ছিল। কিন্তু গ্যাসের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, গ্যাসের ক্ষেত্রে যে প্রসারণ হয় সেই পাত্রের প্রসারণ গ্যাসের প্রসারণের তুলনায় এতই নগণ্য যে আমরা গ্যাসের প্রসারণের ক্ষেত্রে পাত্রের প্রসারণকে আমরা ধরি না। আমরা কি ধরি, শুধুমাত্র গ্যাসের যে আয়তনের পরিবর্তন হচ্ছে সেটাকেই আমরা এখানে ধরি। কিন্তু যে পাত্রের পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা খুবই নগণ্য হওয়ার জন্য সেটাকে আমরা হিসেবের মধ্যে ধরি না। এবার এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমাদের কঠিন, তরল এবং গ্যাসের যদি একই রকম তাপমাত্রার পরিবর্তন ঘটায় সেক্ষেত্রে কার প্রসারণ সব থেকে বেশি হবে। সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, গ্যাসের প্রসারণ কি হবে, সব থেকে বেশি হবে, তারপরে কি হবে, তরলের প্রসারণ হবে, এবং সব থেকে কি হবে, কম হবে কঠিনের প্রসারণ। মানে কঠিন একই তাপমাত্রার পরিবর্তনে যা হচ্ছে কি বৃদ্ধি পায়, গ্যাস তার থেকে অনেক বেশি বৃদ্ধি পায়। এবার যদি ফর্মুলা এখানে দেখি, তাহলে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক কত হবে, গ্যাসের গ্যাসের প্রসারণ গুণাঙ্ক সেটাকে কি দিয়ে লিখবো আমরা, গামা। কারণ এখানেও গ্যাসের কি হবে, আয়তন। গামা পি সমান সমান আমরা কি লিখবো এখানে, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই কত হবে আমাদের, V1 ইন্টু T2 মাইনাস T। এটা আমরা লিখবো, এটা আমরা জানি গামা পি মানে আগে যেমন ফর্মুলা ছিল একই। এক্ষেত্রে আমরা গ্যাসের কি করব, প্রথমে যে T1 ছিল সেই T1 তাপমাত্রাটাকে আমি 0°C ধরে নেব, এবং T2 যে তাপমাত্রা সেই তাপমাত্রাটাকে আমরা কি ধরে নেব, T ধরে নেব, এবং 0°C যা ভলিউম ছিল T°C আমরা কি ধরে নেব, V ধরে নেব। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এটা VT ধরে নিলাম আর এটা কি ধরে নিলাম, V ধরে নিলাম। 0°C কত হচ্ছে আমার ভি, আর T2 মানে টি টেম্পারেচারে কত হচ্ছে আমাদের ভিটি। বা এটাকে যদি ধরো, এটাকে আরো ভালো করে ধরার জন্য আমরা কি করলাম, এখানে একটা 0 বসিয়ে দিলাম। তাহলে 0°C আমরা কি ধরলাম, V0, আর T°C আমরা কত ধরলাম, ভিটি ধরলাম। সেটা যদি এই ইকুয়েশনে পুট করি তাহলে আমাদের কত হবে, V2 মাইনাস V1। তাহলে এখানে V2টা কত হবে, এই T2টার জায়গায়, তার মানে কত হবে, এটা ভিটি, আর V1 এর জায়গায় কত হবে, V1 এর জায়গায় হবে V0, V1 এর জায়গায় কত হবে V0। আর T2 কত আছে, T2টা T, আর T1টা কত আছে, T1টা আছে 0। এটা হচ্ছে আমাদের ফর্মুলা থাকছে। এটা সমান কত হবে, VT মাইনাস V0 ডিভাইডেড বাই V0 ইন্টু T, কারণ T থেকে 0 বাদ দিলে T পড়ে থাকে। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গামা পি এটা সমান কত হচ্ছে, ভিটি মাইনাস V0 ডিভাইডেড বাই V0 T। এবার যদি আমরা গুণ করে দিই এক্ষেত্রে কি হবে, ভিটি মাইনাস V0 সমান সমান এইটা সমান কত হবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, V0 T আর হবে কত, গামা পি। ঠিক আছে, তাহলে ভিটি সমান কত হবে, ভিটি সমান হবে V0 প্লাস V0T ইন্টু গামা পি। মানে এই V0টাকে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে যোগ হয়ে যাবে, এখানে নেগেটিভ রয়েছে, অপোজিট গেলে কি হবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে V0 প্লাস এটা হয়ে যাবে, এটা প্লাস সিম্বলই রয়েছে। এই দুটো থেকে যদি V0টাকে কমন নিই তাহলে কত থাকবে, 1, এদিকে V0 কমন নিলে 1, প্লাস এখানে V0 কমন নিলে থাকবে গামা পি ইন্টু টি। তাহলে এখানে ভিটি সমান সমান কত হয়ে গেল, V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। তাহলে গামা পিটা হচ্ছে এখানে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক, টিটা হচ্ছে তাপমাত্রা, V0 হচ্ছে গিয়ে আমাদের যখন T0 0°C তাপমাত্রা থাকছে তখন তার আয়তন, আর হচ্ছে গিয়ে টিটা হচ্ছে গিয়ে আমার যে পরে যে তাপমাত্রা বাড়ছে তার আয়তন। এটা হচ্ছে গিয়ে আমরা একটা সূত্র পেয়ে গেলাম গ্যাসের প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে। গ্যাসের প্রসারণ গুণাঙ্ক ভিটি সমান হয়ে গেল V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। আমাদের তিনটে প্রসারণ যে গুণাঙ্ক ছিল, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কঠিনের ক্ষেত্রে, ক্ষেত্র এবং হচ্ছে আয়তন,
গ্যাসের এবং হচ্ছে তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক, সবকটা আমরা আলোচনা করলাম। এইখান থেকে মেনলি যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো দ্বিধাতব পাক, আর যে আমার এককগুলো, মাত্রা এবং হচ্ছে এই যে ফর্মুলাগুলো রয়েছে, এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের এইখান থেকে কোশ্চেন আসতে পারে, কারণ এইগুলি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট ক্লাসে আমাদের যে তাপ পরিবাহিতা রয়েছে এবং তাপের সঙ্গে বিদ্যুতের কি সম্পর্ক রয়েছে, কি সাদৃশ্য রয়েছে, কি বৈসাদৃশ্য রয়েছে, সেখানে কিরম ভাবে আমাদের রোধ কাজ করে, তাপের কি রোধ, বা প্রত্যেকটা ধাতুর যে আলাদা আলাদা পরিবহন ক্ষমতা রয়েছে, সেগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আর যদি কারোর কোনো সমস্যা থাকে বা কোনো জায়গায় বোঝার অসুবিধা থাকে বা কোনো জায়গায় ডাউট থাকে, কমেন্ট সেকশন যেখানে রয়েছে সেখানে অবশ্যই কমেন্ট করবে, সেটা আমি যত সম্ভব তোমাদের উত্তর দেবো।